মুখে কালো কাপড় বাঁধা একটি চোর এদিক ওদিক তাকিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকল। খানিকক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। লোকটা দৌড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু গাছের লতা পাতা তাকে পিছন থেকে টেনে ধরল এবং সেই লতা পাতাগুলো লোকটার মুখ, চোখ, গলা ফুঁড়ে ঢুকে গেল। সিকিমের একটা অফবিট পার্বত্য গ্রাম নাংশিকায় বেড়াতে এসেছে অনন্যা, শ্রেয়া আর নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ার একটা পেজ থেকে এই মনোরম গ্রামটার খোঁজ পায় অনন্যা। সেখান থেকেই ফোন নাম্বার জোগাড় করে যোগাযোগ করে লোকেশন অনুযায়ী একটা ছিমছাম পরিচ্ছন্ন হোমস্টের সামনে এসে পৌঁছল ওরা। তখন প্রায় দুপুর। ওদের গাড়ি পৌঁছতেই দরজা খুলে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। বাংলা হিন্দি মিশিয়ে বললেন, আসুন আসুন, আমি তারক বিশ্বাস। অনন্যা হাসি মুখে এগিয়ে গিয়ে তার সাথে হাত মিলিয়ে বলল, একজন বাঙালি এখানে হোমস্টে করেছে, ভাবতেও দারুণ লাগছে। আমি অনন্যা, আমার সঙ্গে আপনার কথা হয়েছিল ফোনে। তারকবাবু স্মিত হেসে বললেন, স্বাগতম। আসলে আমার স্ত্রী খুবই পাহাড় ভক্ত, ওর শখের হাত ধরেই সম্ভব হয়েছে বলতে পারেন। আমি কিছু মাস এখানে আর কিছু মাস কলকাতায়। যাই হোক, সেসব গল্প পরে হবে খন। আপনারা বরঞ্চ চাবিটা নিয়ে আপনাদের ঘরে যান, ফ্রেশ হয়ে নিন, তারপর সমস্ত গল্প হবে। চাবি নিয়ে ওরা তিনজন একটা কটেজে পৌঁছালো। ছোট্ট কিন্তু পরিপাটি করে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে ওরা খাবার টেবিলে চলে এলো। তারকবাবু আগে থেকেই অপেক্ষা করছিলেন। ভদ্রলোক দিল খোলা মানুষ, বোঝা যাচ্ছিল অনেকদিন বাঙালি কাউকে পাননি কথা বলার জন্য। দুপুরে গরম ডাল, ভাত, সবজি, মাছ খেয়ে আর নানান কথায় বেলা গড়িয়ে এলো। তখন তারকবাবু বললেন, আশপাশটা বেলা দেখে আসুন, হাতে বেশি সময় নেই। আসলে এইসব অঞ্চলে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে, খুব বেশি দূরে যাওয়ার আজ দরকার নেই, বুঝলেন? নীলাঞ্জনা জিজ্ঞেস করলো, এখানে অনেক বৌদ্ধ মন্দির আছে বলেছিলেন যে, আশেপাশে নেই? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? এই তো, এই পথে গেলে আধ ঘন্টা পরে ওই ওপরে একটা পুরনো বৌদ্ধ মন্দির আছে। একটু পরেই সন্ধ্যা আরতি হবে, ওটাই দেখে আসুন বরং। কাল গাড়ি বলে রেখেছি, কাল ভালো করে ঘুরবেন, কেমন? কথাগুলো বলে ভদ্রলোক উঠে গেলেন। অনন্যারা দরজায় চাবি দিয়ে ভালো করে কান মাথা ঢেকে হাঁটতে বেরোতেই যাবে, এমন সময় ভদ্রলোকের স্ত্রী এলেন। নমস্কার, আমি উর্মিলা। তারকবাবু আমার স্বামী হন। আমার শরীরটা এবার এসে থেকে একটু খারাপ হয়েছে, তাই আপনাদের সাথে আলাপ হয়নি। শুয়েছিলাম, আপনারা বাইরে বেরোতে যাবেন শুনেই এলাম। আসলে একটা কথা বলার ছিল। শ্রেয়া বলল, হ্যাঁ বলুন না, কি ব্যাপার? এই যে এই টর্চ দুটো সাথে রাখুন। আর বলছিলাম, আসলে উনি তো এসব মানেন না, তাই ওনাকে কিছু বলিনি। এসব পাহাড়ি গ্রামে কিছু নিয়ম থাকে, সেসব মেনে চলাই ভালো। ওই যে ওই মন্দিরটা আছে না, ওই মন্দিরের পিছনে একটা বহু আগেকার গোরস্থান আছে। ওই দিকটা যাবেন না, জায়গাটা না খুব একটা ভালো না। তার উপর আজ অমাবস্যা। আমি বলি কি, সন্ধ্যা আরতি নয়, খানিকটা দেখেই নিচের দিকে নেমে আসুন। যেদিন গাড়ি থাকবে সেদিন নয় পুরোটা দেখবেন খন। আজ একটু তাড়াতাড়ি ফিরে আসবেন, কেমন? শ্রেয়া, অনন্যা, নীলাঞ্জনা নিজেদের মধ্যে চোখাচোখি করল। শ্রেয়া একটু ভয়ে ভয়ে বলল, কোনো ভূত আছে তাই তো? কোথায়? এটা তো আপনারা ফোনে বলেননি। আরে না না না, ভয়ের কিছু নেই। কিন্তু ওই যে বললাম না, নানান কথা শোনা যায়। সাবধান থাকতে তো ক্ষতি নেই, ওই দিকটায় না গেলেই হলো।
নীলাঞ্জনা হেসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি চলে আসবো, আর ওই দিকে যাব না। আর শ্রেয়া, কোনোভাবে যদি ভূত তোকে ধরে, তখন তুই ওই মন্ত্রটা বলবি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি। তাহলেই দেখবি সব ভূতেরা কেমন পালাচ্ছে। অনন্যা হেসে উঠল। শ্রেয়া মুখ বেঁকিয়ে ভেঙচি কাটল। এরপর উর্মি দেবী চলে যেতেই অনন্যারা হাসি ঠাট্টা করতে করতে পাহাড়ি রাস্তা ধরে উঠতে লাগল। কথায় কথায় ছবি তুলতে আর পথের দুধারের অপূর্ব লাল রডোডেন্ড্রনের শোভায় বিহ্বল হয়ে ওরা ভুলেই গেল যে তাড়াতাড়ি ফিরতে হবে। অবশেষে যখন ওরা দূর থেকে ঘণ্টার ধ্বনি শুনতে পেল, তখন সূর্য পাটে বসেছে। আবছা অন্ধকার নামতে শুরু করেছে, সাথে কুয়াশার চাদর বিছিয়ে যাচ্ছে ক্রমশ। শ্রেয়া ওদের মধ্যে একটু সাবধানী। সে বলল, এই বলছি কি, শোন না রে, আজ আর মন্দিরে গিয়ে কাজ নেই, এখনই তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অনন্যা আপত্তি করে বলল, না না, ওই তো ঘন্টার আওয়াজ আসছে, এত কাছে এসে ফিরবো কেন? নীলাঞ্জনারও এখন ফেরার ইচ্ছে ছিল না, তাই ওরা মন্দিরের পথেই উঠতে লাগলো। মিনিট 10 মধ্যেই ওরা মন্দিরে পৌঁছে গেল। মন্দিরটি বেশ পুরনো। ভগবান বুদ্ধের মূর্তির সামনে প্রদীপ জেলে সন্ধ্যা আরতি হচ্ছে, কিন্তু সেখানে লোকজন বিশেষ কেউ নেই। এক বৃদ্ধ সন্ন্যাসী আরতি করছেন, সাথে 2 যুবক সন্ন্যাসী, আর জনাতিনে সম্ভবত স্থানীয় লোক। নীলাঞ্জনা বেশ কতগুলো ছবি তুলে নিল। অনন্যা অনেক চেষ্টা করেও কিছুতেই ফোনে টাওয়ার না পেয়ে ফেসবুক লাইভ করতে পারছে না। ও ফোনটা উঁচু করে এদিক ওদিক হাঁটতে লাগলো। অবশেষে এক জায়গায় একটু টাওয়ার পেতেই যেই আরো সেদিকটা এগোতে যাবে, অমনি বাজ খাই গলায় একজন বলে উঠল, উধার জানা মানা है मेम साहब, लौट जाइए। অনন্যা চমকে উঠে দেখল ওর পেছনে একটা লম্বা চওড়া পেশি বহুল চেহারার লোক দাঁড়িয়ে আছে। কথাটা সেই বলেছে। অনন্যা আমতা আমতা করে বলতে গেলে, মোবাইলের নেটওয়ার্ক নেই তো, এদিকে খানিকটা। कहा ना, लौट जाओ। লোকটার গলায় কিছুটা হুমকির ভাব স্পষ্ট। অনন্যার মাথাটা গরম হয়ে গেল, কিন্তু মুখে কিছু না বলে চুপচাপ নিচে নীলাঞ্জনা আর শ্রেয়ার কাছে চলে গেল। আরো খানিকক্ষণ থাকার পরে ওরা ফেরার পথ ধরল। চারদিকে তখন কুয়াশার ঘন আস্তরণ, ঠান্ডা বেড়েছে বহুগুণ। উর্মি দেবীর দিয়ে যাওয়া টর্চ জ্বালিয়ে ওরা দ্রুত পায়ে হোমস্টেতে ফিরে এলো। ঘরে ঢুকে গরম জলে হাত পা ধুয়ে গরম গরম চায়ের কাপ আর পাকোড়া নিয়ে ওরা যখন নিজেদের ঘরে বসে গল্প করছে, তখন ঘড়িতে বাজে 8টা। শ্রেয়া অনন্যাকে জিজ্ঞেস করলো, এই অনু, তখন থেকে দেখছি তুই কেমন যেন চুপ করে গেছিস, কিছু কি হয়েছে? নীলাঞ্জনা বলল, হ্যাঁ, আমিও দেখেছি। কি ব্যাপার বলতো, হঠাৎ এরকম চুপ মেরে গেলি কেন? অনন্যা এবার ওই বৌদ্ধ মন্দিরের ঘটনাটা ওদের বলল। আমার মনে হয় ওরা কিছু একটা তো গোপন করতে চাইছে পাবলিকের থেকে। আর ওই লোকটা যেরকম বিচ্ছিরি ভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে, আমি তো ওখানে গিয়েই ছাড়বো। শুধু তাই না, ছবিও তুলবো, পরে ফেসবুকেও পোস্ট করব। শ্রেয়া আতঙ্কিত হয়ে বলল, এই শোন না, যখন বারণ আছে যাওয়ার দরকার কি আছে? তুই ওসব মাথায় রাখিস না। দেখ, আমরা এখানে আনন্দ করতে এসেছি, কটা দিন আনন্দ করব, চলে যাব। তার মধ্যে এই সব ফালতু ব্যাপারে ঢোকার কোনো দরকার আছে? আমারও সেই মত। তাড়াতাড়ি চল, পকোড়াগুলোকে শেষ কর। এখানে আবার 8:30টার সময় খেতে দিয়ে দেয়। আমি অবশ্য বলেছি 9টার সময় দিতে। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কাল ভোর 5টায় গাড়ি চলে আসবে, তারকবাবু তো বললেন। একটা নাকি দারুণ ভিউ পয়েন্ট আছে, বুঝলি? সানরাইজটা দেখতে হবে তো। সেই রাতে 3 বন্ধু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। অনন্যা কিন্তু অনেক রাত পর্যন্ত বিছানায় চুপ করে বসেছিল। সন্ধ্যাবেলার ঘটনাটা ও যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। পরদিন ভোরবেলা 3 বান্ধবী ক্যামেরা নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়ে সূর্যোদয় দেখে একটা স্থানীয় বাজার ঘুরে
টুকটাক জিনিসপত্র কিনে বেলা 11টা নাগাদ ওরা একটা খাবার দোকানে বসে থুপ্পা আর মোমো খেল। কিন্তু খাবার পরেই অনন্যা অসুস্থ বোধ করল। ওর 2 বান্ধবীকে জানালো যে ওর পেটে খুব ব্যথা করছে। ওরা সবাই হোমস্টেতে ফিরে আসার কথা বললে অনন্যা ওদেরকে বারণ করে দিল। অনন্যা বলল ও একাই গাড়ি নিয়ে হোমস্টেতে ফিরে যাবে, তারপর আবার গাড়িটা ওদের কাছে পাঠিয়ে দেবে। প্রথমে সবাই রাজি হচ্ছিল না, কিন্তু অনন্যা জোর করায় অবশেষে এই প্রস্তাব সবাই মেনে নিল। খানিকক্ষণ পরেই নীলাঞ্জনা আর শ্রেয়াকে রেখে অনন্যা একাই হোমস্টেতে ফিরে গেল। নীলাঞ্জনা আর শ্রেয়া পরপর 2টি মনস্ট্রিতে ঘুরে বেরিয়ে ছবি তুলে বেশ খানিকটা সময় কাটাল। অবশেষ বিকেল নাগাদ ক্লান্ত হয়ে তারা ড্রাইভারকে ফোন করে ডেকে নিয়ে হোমস্টেতে ফিরল। তখন প্রায় বিকেল 4টে, কিন্তু ঘরে ফিরে কোথাও অনন্যাকে দেখা গেল না। তারকবাবুকে জিজ্ঞেস করে জানা গেল অনন্যা নাকি আদৌ ফেরেইনি। ড্রাইভার সাদমা গরুমকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল অনন্যা হোমস্টে পর্যন্ত গাড়ি করে আসেইনি, তার খানিকটা আগেই নেমে গিয়েছে দোকান থেকে কিছু জিনিস কেনার ছিল বলে। নীলাঞ্জনা আর শ্রেয়া দুজন দুজনের দিকে তাকালো, তারপর কেউই কাউকে কিছু না বলে দুজনেই বেরিয়ে গেল হোমস্টে থেকে। ওদের বারবার মনে পড়তে লাগলো গত রাত্রে অনন্যার কথা। অনন্যা নিশ্চয়ই ওর সেই বৌদ্ধ মন্দিরের পিছনের গোরস্থানে গিয়েছে। খানিকটা হাঁটতেই দেখা গেল ওপর থেকে হাসতে হাসতে অনন্যা নেমে আসছে। আশ্চর্য মেয়ে তো, তুই আমাদেরকে মিথ্যে বলে কোথায় গেছিলি? ওই গোরস্থানে তো? তোকে এতবার বারণ করলাম, তাও তুই সেখানে গেলি? অনন্যা হাসতে হাসতে বলল, কি করবো বল, তোদের দুজনকে তো বললাম, তোরা তো কেউ রাজি হলি না। গতকাল ওই পাহারাদার লোকটা আমার সঙ্গে যেভাবে মিসবিহেভ করেছে আমি কিছুতেই ওটা ভুলতে পারছিলাম না। আরে বাদ দে না, এই তো দেখ না, আমি তো দিব্যি অক্ষত অবস্থায় ফিরে এসেছি। এই শোন না, জানিস তো ওখানে কোথাও কিছু নেই, পুরো একটা ফাঁকা জমি, পাঁচিল দিয়ে ঘেরা। বরং আরো কিছুটা ওপরে উঠলে একটা সুন্দর দারুণ বাড়ি আছে, জানিস তো? তোদের আমি নিয়ে যাব ওখানে, চল চল। কত রকমের ফুলে সাজানো, অথচ বাড়িতে কেউ থাকে না। একটু কেমন যেন লাগলো আমার। অসম্ভব, আমি আর 1 পাও হাঁটতে পারবো না। তোকে খুঁজতে আসবো বলে দুপুরবেলা কিছু খাওয়া পর্যন্ত হয়নি। তুই চল এখন, আমার খুব জোরে খিদে পেয়েছে। আমিও ভীষণ ক্লান্ত রে। ওই সুন্দর বাড়িতে পরে যাওয়া যাবে। আরে তোর হাতে এটা কি? বাহ, কি সুন্দর ফুলটা, দেখি দে। না, একদম দেব না। এই ফুলটা ওই বাড়ি থেকেই আমি নিয়ে এসেছি। আগে তোরা বল যাবি আমার সঙ্গে? তারপর শুধু ফুল কেন, আমি তো ভাবছি এবার যন্ত্রপাতি নিয়ে যাব। বেশ কতগুলো সুন্দর ফুলের চারা গাছ তুলে নিয়ে আসবো। কেউ তো থাকেই না বাড়িটায়। ওসব বাদ দে, এখন চল যাই, আমারও খুব খিদে পেয়েছে। এই কথা বলে অনন্যা ওই সুন্দর ফুলটাকে নিজের মাথায় গুঁজে নিল। 3 বান্ধবী মিলে এরপর দ্রুত হোমস্টেতে ফিরে এলো। তারকবাবুর স্ত্রী উর্মি দেবী মুখে কিছু না বললেও সন্দেহজনকভাবে অনন্যার দিকে তাকিয়েছিলেন। বোঝাই যাচ্ছিল বিষয়টা তিনি মোটেও ভালোভাবে নেননি। আর 2 দিন পরেই অনন্যাদের ফিরে যাওয়ার কথা কলকাতায়। বাকি 2 দিন কোথায় কোথায় যাওয়া যায় সেই সমস্ত নিয়ে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। রাতে শুতে যাওয়ার সময় শ্রেয়া বলল, আচ্ছা, তুই যেখানে গেছিলি ছবি তুলিসনি? আরে হ্যাঁ, তুলেছি তো, কিন্তু কি কিন্তু? আর বলিস না, ফেরার সময় পাঁচিল দিয়ে নামতে গিয়ে ফোনটা একেবারে ধুম করে পড়ে গেল। সেই থেকে আর অনই হচ্ছে না। কলকাতায় গিয়ে হসপিটালে দিতে হবে ফোনটাকে। বেশ হয়েছে, যেমন গেছিলি। রাতে খাওয়া দাওয়া সেরে 3 বন্ধু ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই ঘুম দীর্ঘস্থায়ী হয় না। শ্রেয়ার ঘুম খুব পাতলা। রাত 1টা নাগাদ একটা ঠুকঠুক আওয়াজে শ্রেয়ার ঘুম ভেঙে যায়। প্রথমে তার মনে হয় হয়তো কোনো পাখির ডাক, কিন্তু ভালো করে কান খাড়া করে বুঝতে পারে কে যেন কাঠের মেঝেতে বা দেওয়ালে কিছু ঠুকছে। নীলাঞ্জনাকে 2 বার ডেকেও কোনো সাড়া না পেয়ে অনন্যাকে ডাকতে গিয়ে শ্রেয়া দেখে যে অনন্যা বিছানায় নেই। তাহলে কি অনন্যা এত রাতে কিছু করছে? শ্রেয়া জানে কোনো একটা সময় অনন্যার ঘুমের মধ্যে হেঁটে চলার অসুখ ছিল, সেটাই কি আবার নতুন করে ডেভেলপ করলো? শ্রেয়া মোবাইলের টর্চ জেলে ধীরে ধীরে বিছানা থেকে নামে। দেওয়াল হাতড়ে লাইটের সুইচ টেপে, কিন্তু কোনো আলো জ্বলে না। অনু, এই অনু, কোথায় তুই? অনন্যাকে ডাকার সাথে সাথেই
ঠক ঠক আওয়াজটা থেমে যায়। শ্রেয়া আবার ডাকে, অনু তুই কোথায়? এই অন্ধকারে কি করছিস তুই? শ্রেয়ার কথা শেষ হওয়ার সাথে সাথেই একটা গা শিউরে দেওয়া খলখল হাসি হেসে ওঠে কেউ। অনু প্লিজ আমার ভয় দেখাস না, প্লিজ বলছি কিন্তু। ঠক ঠক শব্দটা আবার শুরু হয়। বাথরুমের দরজাটা হাত দিয়ে ঠেলতেই সেটা খুলে যায়। মোবাইলের আলোয় শ্রেয়া দেখতে পায় অনন্যা কাঠের দেওয়ালে সমানে মাথা ঢুকছে, আর শব্দটা তাতেই হচ্ছে। তার মানে শ্রেয়া যা ভেবেছিল তাই, অনন্যার ঘুমিয়ে হাঁটা রোগটা আবার শুরু হয়েছে। শ্রেয়া তাড়াতাড়ি হাত বাড়িয়ে অনন্যার হাতটা ধরে টানতে যায়। ও অনু, অনু এদিকে আয়। অনু ঘুমাচ্ছিস নাকি রে? আর তখনই অনন্যার ঘাড়টা ঘুরে যায় শ্রেয়ার দিকে। লাল চোখগুলো ভাঁড়ার মতো জ্বলছে, কপাল থেকে রক্ত চুইয়ে নামছে। অনন্যার মুখে একটা আকর্ণ বিস্তৃত বিভৎস হাসি, কালো কালো বিকট দাঁত বেরিয়ে রয়েছে। খলখল শব্দে হেসে উঠল অনন্যা। একটা লকলকে বেগুনি জিভ বেরিয়ে এলো মুখের ভেতর থেকে। সেটা চেটে নিল কপাল থেকে গড়িয়ে নেমে আসা রক্ত। তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল শ্রেয়া। একটা লম্বা হাত চেপে ধরেছে শ্রেয়ার গলা। অনন্যার হাতের নখগুলো লম্বা হয়ে বাঁকা এবং ধারালো হয়ে গেছে। শ্রেয়ার গলা ফুটো করে দিচ্ছে সেই ধারালো নখর, আর লম্বা জিভ দিয়ে অনন্যা চেটে নিতে চাইছে শ্রেয়ার গলা থেকে গড়িয়ে আসা রক্তটা। এদিকে শ্রেয়ার চিৎকারে নীলাঞ্জনের ঘুম ভেঙে গেছে। টর্চ নিয়ে এগোতেই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেও চিৎকার করে উঠল আর দৌড়ে দরজা খুলে বাইরে গেল তারকবাবুদের ডাকতে। ওদিকে চেঁচামেচি শুনে ইতিমধ্যেই তারকবাবুরা জেগে উঠেছিলেন। তারকবাবু এবং উর্মি দেবী বাইরে বেরিয়ে এসেছিলেন। নীলাঞ্জনাকে নিয়ে তারা ঘরে ঢুকতে যেতেই কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের ধাক্কা দিয়ে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিল, আর দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টার পরেও যখন কিছুতেই দরজা খোলা গেল না, তখন উর্মি দেবী দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে একটা ছোট্ট শিশি নিয়ে এসে সেই শিশির জল দরজায় ছিটিয়ে দিতেই দরজা খুলে গেল। তারকবাবু, কেয়ারটেকার রঞ্জিত, উর্মি দেবী, নীলাঞ্জনা সবাই ঘরে ঢুকতেই দেখল শ্রেয়া মাটিতে পড়ে আছে, আর অনন্যা ওর উপরে চেপে বসে এক বিরাট হাঁ করে শ্রেয়ার গলায় কামড় দিতে যাচ্ছে। উর্মি দেবী সেই জল আবার ছিটিয়ে দিতেই অনন্যা বিকট চিৎকার করে উঠল। ওর চিৎকারে জানলার কাঁচ ফেটে গেল। তারপর অনন্যা খলখল করে হেসে টিকটিকির মতো দেয়ালে বাইতে লাগল। সকলে দেখল অনন্যার পায়ের গোড়ালি উল্টো। অনন্যা হাসতে হাসতে ভাঙা কাচের জানলা দিয়ে বাইরে চলে গেল। চালের উপর তার হাসির আর হামাগুড়ি দেওয়ার শব্দ শোনা গেল। কেয়ারটেকার রঞ্জিত গুরুং বিপদ বুঝে দৌড়ে গেল তার দাদা ভাইদের খবর দিতে। শ্রেয়া মেঝেতে শুয়ে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। তার হাত পা চিরে গেছে। গলায় পিশাচিনীর নখরের আঘাতে হওয়া গর্ত থেকে সমানে রক্ত পড়ে চলেছে। নীলাঞ্জনা নিজের ওড়না দিয়ে শ্রেয়ার গলার ক্ষত চেপে ধরে। উর্মি দেবী, তারকবাবু ভয়ে কি করবেন বুঝতে না পেরে ভগবান ভোলেনাথের নাম জপ করছেন। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে মানুষজনের গলার আওয়াজ ভেসে আসার প্রায় সাথে সাথেই ছাদের উপর ধূপ ধূপ আওয়াজ আর খলকল হাসি হঠাৎ করেই থেমে গেল। তারকবাবু, উর্মি দেবী সাহস করে ঘরের বাইরে বেরিয়ে এলেন। গ্রামের কয়েকজন সাহসী যুবক শাবল, লাঠি আর মশাল নিয়ে ছাদে উঠল। কিন্তু কোথায় কি? অনন্যা বা পিশাচিনীর কোনো অস্তিত্ব মাত্র নেই কোথাও। তখন সবাই মশাল হাতে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু কোথাও অস্বাভাবিক কিছু দেখা গেল। কেবলমাত্র ঘরের চালের উপর রক্তমাখা পায়ের ছাপ প্রমাণ দিয়ে গেল সে ছিল, একটু আগেও সে ছিল। রাত্রের নৈস্তব্ধকে কাঁপিয়ে দিয়ে একটা পেঁচা কোথাও ডেকে উঠল। চমকে উঠে রঞ্জিত বলে উঠল একটাই শব্দ, প্রভুজি।